আজ আমাদের মধ্যে এসেছেন একেবারে এই প্রজন্মের একজন তরতাজা শিল্পী। শুনব তার কাছ থেকে তার কথা, তার গান যাপনের কথা, তার গান শেখার কথা। এসেছেন অরুণাশিস রায়। আলাপ করিয়ে দিয়ে আপনাদের সবার সাথে। অরুণাশিস, খুব ভালো লাগছে আজকে তোমাকে পেয়ে। এখানে অনেক দিন পর দেখা হলো। এই যে অনেকটা সময় এর মধ্যে কেটেছে, তার মধ্যে অনেক নতুন গান শেখা, নতুন গান রচনা, সব গল্পগুলোই আজকে হবে তো? অল্প অল্প করে অবশ্যই। হ্যাঁ, একেবারে শুরুতে গান দিয়ে শুরু করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সব শুরুর তো একটা শুরু থাকে। গান শুরুর গল্প তো একটু পরে আসছি, একটা গান দিয়ে শুরু করি। বেশ, তাহলে আমি শুরু করি। মানে আমার শাস্ত্রীয় সঙ্গীত শেখা আমার বাবা শ্রী বাসুদেব রায়ের কাছে। তো বাবার কাছে শেখা এরকম একটা বাবারই রচনা করা একটা বন্দিশ দিয়ে বাহ শুরু করছি। বেশ বেশ। রাগ ইয়ামান ছোট করে শোনাই। বাহ, সন্ধ্যের বেলা রাগ ইয়ামান, এর থেকে ভালো কিছু হতে পারে না। निसदीन सुमरत नाम तेरो, निसदीन सुमरत नाम तेरो, भजन पूजन नहीं जानो तेरो, भजन पूजन नहीं जानो तेरो, निसदीन सुमरत नाम तेरो, नाम तेरो, नाम तेरो, निसदीन सुमरत नाम तेरो, नाम नाम तेरो, तन मन धन सब तेरो चरण में, तन मन धन, तन मन धन, धन तन मन धन सब तेरो चरण में, भेंट चढ़ाऊं प्रभु दास तेरो, निसदीन सुमरत नाम तेरो, निसदीन सुमरत। निर कर गर 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 निद निर गम पमर गर गम पमर गर मम ग पमर गर सन, निसदीन पमद पमद नि नि ध नि नि ध मद नि स नि ध नि म स नि ध नि ध पम ग म ध नि स, तन मन धन स नि ध नि रे रे नि रे ग नि ग रे स नि ध नि नि म ध स नि ध नि म स नि ध नि ध म ग म ध नि स स स, तन मन धन सब तेरो चरण में, भेंट चढ़ाऊं प्रभु दास तेरो, निसदीन सु पम ग म ध नि स नि ध नि ध स नि ध म ध नि स नि ध प म ध प म ग रे ग रे म म ग प म ग रे ग रे स ग रे स ग रे स, निसदीन सुम
আ আ নিসদিন সুমরনি সদিন সুমরনি সদিন সুমরত নাম তেরো। কি আওয়াজ! আসলে এই এই রাগগুলোর সঙ্গে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে থাকে, তাই না? একেবারে, একেবারে। তোমার একেবারে গান শেখা শুরু তো তোমার বাবার কাছে, তুমি বললে বাবার শ্রী কাছে। বাসুদেব রায়। একেবারে শুরুর দিকে শেখা রাগ কি? একদম সবার যেরকম শুরু হয় আর হ্যাঁ, কি, হ্যাঁ। এই ভুপালি ইমন ইত্যাদি দিয়ে আমার সেইভাবেই শুরু হয়েছে। সেভাবে কোন সময়, মানে কোন বয়সে এসে তুমি প্রথাগতভাবে শিক্ষাটা শুরু করলে? আসলে যেহেতু বাড়িতেই গান বাজনা, তাই ঠিক কোন বয়স থেকে শুরু করেছি সেটা আমার মনে নেই সংখ্যাটা এক্স্যাক্টলি। তবে জ্ঞানও তো আমার মনে পড়ে যে যখন বাবা ক্লাস করাচ্ছেন তখন আমি সবটা আমারও মনে নেই, শুনেছি নাকি আমি ওই দরজাটা খুলে ক্লাসে বসে গান ঘরে যেতাম, ঢুকে পড়তে আর কি। গান ঘরে ঢুকে পড়তাম, বাবার কোলেও বসে পড়তাম, এবং ওই সময় অনেক সময় শুনতে শুনতে ঘুমিয়েও পড়েছি। মানে এই সুর কানে নিয়ে তার থেকে ভালো ঘুম আর বোধহয় অন্য কিছুতে আসে না। আমাদের সবার মধ্যেই এই সুর চেতনাটা বোধহয় জন্মসূত্রেই পাওয়া যায়। মানে অনেকটাই। তোমার অনেক সৌভাগ্য যে তুমি বাড়িতেই এই বিষয়টা পেয়েছো। একেবারে, একেবারে। একেবারে। এবং প্রথম দিকে যে কথা তুমি বললে সেই সময়কার শেখার রাগ তো অবশ্যই ইমন, এছাড়া মানে একেবারে শাস্ত্রীয় সঙ্গীত থেকেই শুরু করেছিলে, শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু মানে করেছি এবং যেভাবে সরগম এখনো সাধনা বা একদম একদম একদমই তাই। এখনো শিখে চলেছি। না, শেখার তো কোনো শেষ নেই। একেবারেই তাই। তবে আমার একটা জিনিস মনে হয় অরুণাশিস, যে এই যে একেবারে ছোট্ট বয়সে যখন শাস্ত্রীয় সঙ্গীত বা রাগরাগিনীর শিক্ষা শুরু হয়, তখন তো রাগরাগিনীকে সেভাবে চেনা হয় না, বা তার যে বিশেষত্ব সেভাবে সেই চেনা মানে হয় না। রাগের স্বরটাই তখন চেনা হয়, রাগ রূপটা অনেক পরে আসে, বা রাগের চরিত্র বা চরিত্র, রাগের যে যাই বলো। আত্মা যাকে আমরা বলি, ঠিক, সেইটা soul অনেক, of the রাগ হ্যাঁ, যেটা আর কি। সেগুলো অনেক পরে আমাদের কাছে আসে। তো সেখানে গুরুর কতটা ভূমিকা থাকে? সেটা গুরুর ভূমিকা মানে ওই যে ধরো মানে একটা মানুষকে সম্পূর্ণ চিনতে গেলে যেরকম তার সাথে অনেক দিন কাটাতে হয় বা তাকে অনেকটা ভাবে জানতে হয়, ঠিক একইভাবে একটা রাগকে শুধু স্বরগুলোই তো রাগের না, রাগ সেটা নয়, structure। সেটা একটা স্ট্রাকচার। তেমনি আমার মনে হয় যে ওইখানে ওই আলাপচারিতাটার জন্য মানে একটা সঠিক গুরুর খুব প্রয়োজন, এবং সেটা যদি গুরু না চিনিয়ে দেন, মানে ধরো ইমন গাইলাম, ইমনে তো মানে কল্যাণ ঠাটের তো অনেক রাগ, এবার ওই যে পারেটা যেভাবে ব্যবহার হচ্ছে সেটা কল্যাণ ঠাটের মোটামুটি সব ধরো তুমি যে হংসধ্বনি বলো, ভূপালি বলো, পারেটা আসছে, কিন্তু সেখানে ইমনের কোথায় সেটা আলাদা হয়ে যাচ্ছে, সেখানেই গুরুর প্রয়োজন, এবং সেটা আমাদের পক্ষে জানা সম্ভব না যতক্ষণ না গুরু সেটা চিহ্নিত করে দিচ্ছেন, চিহ্নিত করিয়ে দিচ্ছেন, বা কিভাবে ঠিক নোটটা লাগালে এটা ইমন হবে, কোথায় তুমি যেটা বললে ভূপালি বা অন্য যে রাগগুলো সেগুলো কোথায় আলাদা হয়ে যাচ্ছে। তো এই যে তুমি শুরু করলে, শুরুর দিকে শেখা কোনো গান শোনাবে, বা ভজন বা অন্য কোনো ধারার কোনো একটু গান যদি একটা শোনাও? ভজন গাই, সেটা আমার বাবার গুরুজি শ্রদ্ধেয় শ্রী সঙ্গীতাচার্য সুখেন্দ্র গোস্বামী মহাশয়ের ওনার সৃষ্টি করা একটি কবীরের ভজন, তার একটা গেয়ে শোনায়। সাধো দেখো जल में मछली प्यासी, देखो जल में मछली प्यासी, साधो देखो जल में मछली प्यासी, देखो जल में मछली प्यासी, मुहे देखत आवे हासी। কি সুন্দর কথাটা লাগে, দেখো দিদি, সাধো দেখো জল মে মছলি প্যাসি, মুহে দেখত আবে হাসি, মুহে देखत आवे हासी, देखो जल में मछली प्यासी, देखो जल में मछली प्यासी।
सकल जगत साईं का दर्शन, सकल जगत साईं का दर्शन, फिर भी आँख निरासी। जल बिच कमल, कमल बिच कलियां, जल बिच कमल, कमल बिच कलियां, तापर भंवरा निवासी। देखो जल में मछली प्यासी, देखो जल में मछली प्यासी। साधो देखो जल में मछली प्यासी, देखो जल में मछली प्यासी। গানটা শুনতে শুনতে আরও অনেক প্রশ্ন মনের মধ্যে ভিড় করে আসছে, সেসব নিয়ে আসছি, একটু সঙ্গে থাকুন। বিরতির পর আবারও গান, আবারও গল্প। গান যখন শুনছিলাম তখন আমার একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছিল, গান থামিয়ে বলিনি। সেটা হচ্ছে আমাদের সঙ্গীত অর্থাৎ সমগীত, আর তার সাথে সঙ্গত অর্থাৎ সমগত। আজ অরুণাশিস তো আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে যিনি তবলায় সহযোগিতা করছেন তার নাম নবারুণ দত্ত। নবারুণকেও নতুন করে স্বাগত জানাই, কারণ এই ঠিকঠাক মতো গান বাজনা করতে গেলে সঙ্গতের বিশেষ একটা ভূমিকা আছে, তাই না অরুণাশিস? অবশ্যই অবশ্যই, সবে তো মানে মিলেমিশে তো সঙ্গীত। হ্যাঁ, ওই যে বললাম সমগীত, মানে সবগুলো সমানভাবে যদি বাজে বা গাওয়া হয় তাহলে সব মিলিয়ে একটা, এবং সমন্বয়টা যদি একদম পারফেক্ট ওই পার্সেন্টেজে হয় তখনই একটা ব্লেন্ডিংটার একটা রেশিও প্রপোর্শনটা ঠিকঠাক থাকতে হবে। আচ্ছা, তুমি এবার বলো যে তোমার গান শুনতে শুনতে আমার যেটা খুব মনে হচ্ছিল বা সবসময় মনে হয় যে শাস্ত্রীয় সঙ্গীত তুমি শিখেছো ছোট থেকে, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত তো তানপুরাতে গাওয়ার একটা প্রথা রয়েছে, কিন্তু তুমি হারমোনিয়ামটা এত চমৎকার বাজাও, তো সেখানে সেই শিক্ষাটা কি আলাদা করে নিজের ইন্টারেস্টে শেখা নাকি সেটাও বাবার কাছে শেখা? বাবার কাছেই শেখা, তারপরে এবার আমি একটু নিজে নিজে চেষ্টা করেছি আর কি, যতটা আর কি এটাকে ইমপ্রুভ করা যায়। আমার খুব জানতে ইচ্ছে করছে তোমার কাছে যে ছোট থেকে যখন তুমি শিখতে শুরু করলে তখন তো বাবার কাছে অনেক ছাত্রছাত্রী শিখতে আসতেন একেবারে, এবং সেখান থেকে তুমি সেই বাড়ির একটি ছেলে, তোমাকে কি আলাদা কোনো জায়গায় আলাদা করে শেখানো নাকি একসঙ্গে সবার সাথে বসিয়ে শেখানো? আমি যে মানে ওই যে তুমি শেখার কথাটা বলছো সেটা সকাল একসাথেই হতো, সন্ধেবেলা করে আমার মনে হয়েছে বৃহস্পতিবার সন্ধেবেলা একটা ক্লাস হতো বাবার, তো সেই ক্লাসটা আমার বেশ ভালো লাগতো। আমি বাবা বলতাম, বাবা আমি ওই ক্লাসটায় স্পেশাল ক্লাস মানে সেটা একটু হাই স্ট্যান্ডার্ডের শেখা হতো আর কি। সেখানে মানে যারা ওই ধরনের মানে ইম্প্রোভাইজড মিউজিকটা শিখতে চায় তারা, তাদের জন্য বাবা ওই ক্লাসটা করেছিলেন। তো সেই ক্লাসটায় আমি বলতাম, এবার বাবা বলতো যে ঠিক আছে অবশ্যই তুমি এসো, এবং সেই ক্লাসটায় শেখা হতো। এরপরে যেটা ওই গান বাজনার বাড়িতে মানে জন্ম নেওয়ার যে সুবিধেটা যেটা পেলাম সেটা হচ্ছে মানে পৌনে একটার সময়, রাত পৌনে একটার সময় হয়তো আমি কিছু মানে মারোয়া পুরিয়ার ডিফারেন্সটা ঠিক গুলিয়ে যাচ্ছে, সেই সময় বাবাকে আমি তুললাম, বাবা এটা এক্ষুনি বলো, বাঁধর টরি মুলতানি, এই যে ডিফারেন্সিয়েশনগুলো, এই রাগ রূপটা কোথাও জায়গায় হয়তো আমার একটু অসুবিধা হচ্ছে, সেখানে বাবাকে ডেকে আর কি এরকম হয়েছে। মানে বাবা সবসময় একটা থিওরিতে খুব বিশ্বাসী ছিলেন যে যেই গানটা গাইতে গাইতে তোমার মনে হবে যে আর মোটামুটি আর গাইতে ইচ্ছে করছে না, সেটাই গাইবে কোথাও। তাই নতুন তুলে গান আমার কখনো গাওয়া হয়নি সঙ্গে সঙ্গে। আচ্ছা, ঠিক আছে, আরো অনেক গল্প নিশ্চয়ই করব, কিন্তু অনেকক্ষণ ধরে আবার গান শোনার ইচ্ছেও রয়েছে আর কি। তো একটু এবার কি শোনাবে বলো? তাহলে এবার একটা ওই বাবার কাছেই শেখা নজরুল গীতি একটা শোনাই। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে
আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমারি তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুলতি আসে। আমার মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে। কভু সে চকর সুধা চোরাসে, কভু সে চকর সুধা চোরাসে। নিশীথে স্বপ্নে জোছনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমারি তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজে তারে আমি আপনার। আহা, নবারুণকে আরেকবার, ক্যা বাত হ্যাঁ। মানে এইরকম সঙ্গত হলে বোধহয় গান বাজনা করার মজাই আলাদা, তাই না? বারবার করে ওই জন্য ফিরে ফিরে আসতে ইচ্ছে করে গানের মধ্যে। তোমাদের মতো শিল্পীদের যখন সঙ্গে পাই তখন মনে হয় সেই গান শেখার গল্পগুলো একটু বেশি করে শুনি। তো সেই সময় যখন তুমি শিখতে শুরু করেছো বা ধীরে ধীরে বড় হচ্ছ, তোমার দাদাও তো বোধহয় তোমার সঙ্গে শিখতেন নাকি? আমার দাদা আমার সাথে না, দাদা আমার থেকে বেশ কিছুটা বছরের বড়, 9 বছরের বড়। আচ্ছা, তাই দাদার নাম ইন্দ্রাশিস। ইন্দ্রাশিস, অরুণাশিস এই নামে ওরা অনেক কাজ করে বিভিন্ন জায়গায়। আপনারা নিশ্চয়ই সেই খোঁজ খবরও রাখেন। আমরা যেমন ওই যে বলে না, কথায় বলে যে অনেকেই হয় তানসেন যারা গান শিখে আসেন। তানসেন একজনই হন, কিন্তু তারা শিখে আসেন। আর আমরা হচ্ছি কানসেন, মানে আমরা কানে শুনে শুনে যেটুকু বুঝি আর কি। তো পরবর্তীকালে এই ধরনের গান, মানে আধুনিক গান শিখতে যাওয়া আমার শ্রী গৌতম ঘোষালের কাছে। আচ্ছা, হ্যাঁ। আর রবীন্দ্রসঙ্গীতের গানের শিক্ষা শুরু করি আমি শ্রী প্রবুদ্ধ রাহার কাছে। প্রবুদ্ধদার কাছে, সেটাও অনেক দিন হলো বোধহয়। হ্যাঁ, সবটাই অনেক দিন। সেই সময়কার কথাও নিশ্চয়ই শুনবো, কিন্তু প্রবুদ্ধদার কথা যখন এলো তখন আমার খুব ইচ্ছে করছে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে তোমার গলায়। ঠিক আছে, চলো। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না আমি কি কথা সরিয়া এতনু ভরিয়া পুলক রাখিতে নারী। ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথালে নয়ন বাড়ি। ওগো সজনী আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। সে সুধা বচন সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো। সে সুধা বচন
সে সুখ পরশ অঙ্গে বাজিছে বাঁশি, তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী। কেন না জানি আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। অরুণাশিস, রবীন্দ্রনাথের গান তোমার গলায় প্রথমবার আমি শুনলাম, এবং সেটা শুনতে শুনতে মনে হলো যে এই গান তোমার আরো বেশি করে গাওয়া উচিত। কারণ যেভাবে তুমি কথাগুলো বলছো, রবীন্দ্রনাথের গানে কথার বিশেষ ভূমিকা রয়েছে, যেটা নাকি রাগরাগিনীর ক্ষেত্রে অনেকটা সেখানে শিথিল জায়গাটা, মাধুর্য মানে সুরের অগ্রাধিকার হয়তো একটু বেশি থাকে। তো আমার খুব জানতে ইচ্ছে করে যে তোমাদের মতো শিল্পীরা যারা ধরো বাড়িতে গান বাজনা শিখেছো এবং রাগরাগিনীর সুর কানে নিয়ে বা রাগরাগিনীর শাস্ত্র ব্যাকরণ কানে নিয়ে তোমাদের বড় হয়ে ওঠা, তো সেই বাড়িতে তুমি অন্য ধারার গান যখন গাও, আমরা সবাই জানি যে তোমরা দুই ভাই মিলে যে সুরের কাজ করো, সেখানেতে আধুনিক গান আছে, সেখানে ছবির গান আছে, তো সেখানে কোনো বিধিনিষেধ বা কোনো ছুতমার্গ কখনো দেখোনি? না না, সেটা দেখিনি। তার কারণ হচ্ছে বাবা শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী হলেও বা সেরকম সেই ধরনের সঙ্গীতই প্রশিক্ষণ দেন, সেটা সত্ত্বেও বাবা নিজেও এই ধরনের গান খুব ভালোবাসেন এবং গাইতে পছন্দও করেন। কিন্তু ওই যে আমি যেখানটায় ছিলাম, যে এই যে যারা খুব কড়া শিক্ষক হন বা যারা একেবারেই শাস্ত্রীয় সঙ্গীত নিয়েই চর্চাটা করেন, তাদের অনেকের মধ্যে ঘরানা নিয়ে বা রাগরাগিনীর ব্যাকরণ নিয়ে খুব খুঁতখুঁতনি থাকে। মানে এই রাগটার সঙ্গে এই রাগটা মেশানো কোনোভাবেই চলবে না, এইভাবেই গাইতে হবে, সেরকম কিছু ছিল নাকি? সেরকম ম্যাপ টাইপের কিছু ছিল? সেরকম মানে ঘরানা নিয়ে তো কখনোই ছিল না। আচ্ছা। তবে সঙ্গীত পদ্ধতি নিয়ে অবশ্যই ছিল, মানে শেখার পদ্ধতি নিয়ে যে এরকম ভাবেই করতে হবে, সেইটা আমার মনে হয় ভীষণ দরকারিও, প্রয়োজন। মানে একটা পদ্ধতির যে কোনো প্রসেস ফলো করা প্রথমের দিকটা যখন শিখছি আমরা, সেটা মনে হয় খুব দরকার। কিন্তু এই যে ঘরানার ওই বাধ্যবাধকতা এই জন্যই ছিল না, কারণ সব ধরনের গান তো বাড়িতে চলছে। যেরকম কি বলে, কাসুর পাটিয়ালা ঘরানার বাড়ি গোলাম আলী খান সাহেব চলছেন, আবার ইন্দোর ঘরানার আমির খান সাহেব হচ্ছে, আবার আমাদের যে বিষ্ণুপুর ঘরানা, সেই গান তো বাজছে। সে তো তুমি একেবারে জন্মসূত্রেই পাওয়া তোমার। সুখেন্দু গোস্বামীর কথা তুমি যখন বললে, তখনই আমার মনে পড়ছিল যে বাংলার নিজস্ব ঘরানা বলতে আমরা বিষ্ণুপুর ঘরানাকে বিশেষ জায়গা দিই সবসময়। এবং দেখো কোনো যে রবীন্দ্রসঙ্গীত, উনিও তো মানে রবীন্দ্রনাথ বিষ্ণুপুর ঘরানা, যদুভট্ট, মানে এই জায়গাগুলো আমার সেদিক থেকে আমাদের ঘরের সাথে রবীন্দ্রনাথের ঘরের কোনো তফাৎ নেই। এবং অনেক গান আছে রবীন্দ্রনাথের গান যেগুলো একেবারেই যদুভট্টের কাছ থেকে শেখা কোনো একটা বন্দিশ থেকে, ওইভাবে শোনা কোনো একটা বন্দিশ থেকে ভাঙা গান, যেটাকে আমরা বলি ধ্রুপদাঙ্গের গানগুলো বিশেষ করে। এবার একটুখানি আরেকটু ভিন্ন স্বাদে যাই, বেশ একটু প্রদেশটা চেঞ্জ করি। কিরকম? মানে বাংলা থেকে অন্য কোনো প্রদেশে নিয়ে যাচ্ছ? অন্য কোনো প্রদেশে যাই এবার। मोहब्बत करने वाले कम न होंगे, मोहब्बत करने वाले कम न होंगे, तेरी महफिल में लेकिन हम ना होंगे, मोहब्बत करने वाले कम न होंगे। ज़माने भर के गम ज़माने
ज़माने ज़माने भर के गम, ज़माने 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 भर के गम, या तेरा एक गम, ज़माने भर के गम, या तेरा एक गम, ये गम होगा तो कितने गम न होंगे, ये गम होगा तो कितने गम न होंगे, तेरी महफिल में लेकिन हम ना होंगे, मोहब्बत करने वाले कम न होंगे। दिलों की उलझन बढ़ती रहेगी, दिलों की उलझन बढ़ती रहेगी, अगर कुछ मशवरे बहम न होंगे, अगर कुछ मशवरे बहम न होंगे, तेरी महफिल में लेकिन हम ना होंगे, मोहब्बत करने वाले कम न होंगे, तेरी महफिल में लेकिन हम ना होंगे, मोहब्बत करने वाले कम न होंगे। এরকম গান যদি তুমি করো তাহলে ওই মোহব্বত করনে वाले কম কবি না হোঙ্গে, আমার তো এটাই মনে হচ্ছে। তোমার বিশেষ পছন্দের ধারা না গজল? অনেক সময় গাইতে শুনেছি, এবং এই গজল গাইতে তুমি বহু জায়গায় গেছো, তো গজল তো তালিম নিশ্চয়ই বাড়ি থেকে হয়নি? গজলের তালিমও বাড়িতে, বাবার কাছে। হ্যাঁ, বাবা নিজে গজল, কিছু বাবার কম্পোজিশনও আছে। আসলে যেহেতু আমার মনে প্রশ্নটা এলো এই কারণে যে যেহেতু ভাষাটা ভিন্ন, আর এই উর্দু শব্দগুলো আমাদের অনেকেরই অপরিচিত। উর্দু মানে ভাষাটা আমার আলাদা করে শেখা। মোহাম্মদ আমিন, আচ্ছা, এখানে যখন গুরুর কথাই হচ্ছে, তো উনি আমার গুরু, এই উর্দু ভাষার গুরু। ওনার কাছে উর্দুটা সেইভাবে লেখাপড়া। আমার খুব মনে হয় যে আরো বেশি করে বোধহয় তোমাদের প্রজন্মের গজল নিয়ে এগিয়ে আসা উচিত, কারণ যেই সময়টাতে আমরা বড় হচ্ছি, মানে আমাদের জেনারেশনটা, তার মধ্যে কিন্তু জগজিৎ সিং তখন একেবারে মধ্য গগনে, মানে আমরা এমন রাত কাটেনি যেখানে আমরা জগজিৎ সিংকে সঙ্গে নিয়ে ঘুমোইনি। আমার খুব সৌভাগ্য হয়েছিল, তুমি তো জানোই যে জগজিৎজির 75th জন্মদিনে আমি ওই চিত্রা সিং এর একটা ফাউন্ডেশন আছে, জগজিৎ সিং ফাউন্ডেশন বলে, যেখানে চিত্রাজি চেয়ারপারসন, ওনার কাছ থেকে একটা ইনভিটেশন পেয়েছিলাম এবং বম্বেতে গিয়ে গজল গাইবার ওনার জন্মদিনে সৌভাগ্য হয়েছিল। দারুণ, সেই অভিজ্ঞতাটাও দারুণ। এবার তুমি বলো যে এই যে তুমি গজল নিয়ে অন্য প্রদেশে এবং একটা এত গুণীজন সমাবেশের মধ্যে গাইতে গেলে, তোমার গুরু অর্থাৎ তোমার পিতা, তোমার বাবা যখন এই অ্যাচিভমেন্টটা শুনলেন, বা এই ধরনের অ্যাচিভমেন্টে তাঁর কীরকম রিপারকেশন হয়, বা তাঁর মনের মধ্যে কীরকম আনন্দ হয়, মানে তোমার কাছে সেটা কিভাবে আসে? এটা সব থেকে ভালো বাবাই বলতে পারে। না তাহলেও মানে বাবাকে তুমি যেহেতু 24 ঘন্টাই প্রায় দেখো, অবশ্যই বাবার মানে এই অ্যাচিভমেন্ট বলো, যাই বলো, বা এই যে বড় একটা মঞ্চে গাওয়া, বা ধরো আজকেও এসছি এইখানে গাইতে, তো এর জন্য বাবার মানে আরও বেশি করে প্রিপারেশন নিতে বলেন, মানে যতটা উচ্ছ্বাস দেখি তার থেকে বেশি দেখি সিরিয়াসনেস। আচ্ছা, মানে আরও অনেকটা এগিয়ে দেওয়ার
চেষ্টাটা তার এখনো রয়েছে, মানে তোমরা দুই ভাই এত বড় হয়ে গেছো বয়সে আর কি, অনেকটা সময় পেরিয়ে এসেছো, কিন্তু এখনো সেই কড়া গার্জেন শুধু নয়, শিক্ষকের হাতটা এখনো সেভাবে পাও। এখন কি রকম তালিম হয়, মানে ছোটবেলায় যেরকম শিখতে, এখনকার শিক্ষার পদ্ধতিটা তো পাল্টে গেছে এখন নিশ্চয়ই। শিক্ষাটা হয় হচ্ছে মূলত মানে ইন্ট্রিনসিক পার্টগুলো নিয়েই আর কি, সূক্ষ্ম যে জায়গাগুলো সেগুলো নিয়েই আর কি শিক্ষাটা হয়, বা আমার আরো ভালো মানে যে জায়গাগুলো ত্রুটি তো থাকেই সেগুলোকে মেরামত করা। আমার খুব মনে হয় যে এই যত জটিল বিষয়ের মধ্যে তুমি ঢুকবে, শাস্ত্রীয় সঙ্গীত একটা ধারা, এবং নজরুল গীতি তুমি গাইলে, তুমি ভজন গাইলে, তুমি গজল গাইলে, তুমি রবীন্দ্রসঙ্গীত গাইলে, সবগুলো সাবজেক্ট আলাদা এবং প্রত্যেকটার জন্য গায়কই আলাদা। তো সেগুলো কিভাবে রপ্ত করা? ওই যেভাবে মানে ধুতি পাঞ্জাবি পরতে গেলে হাঁটা চলা একরকম, আবার জিন্স আর টি শার্ট পরলে হাঁটা চলা আবার অন্যরকম, সেটা কি আমাদের খুব কি রপ্ত করতে লাগে? মানে দেখে শুনেই হয়ে যায়, মানে ক্যারি করাটা একটা আমার মনে হয় নিজের একটা অবশ্যই একটা চেতনা তো বটেই, একটু চোখ কান খালা রাখলে মনে হয় যে যেটা যেভাবে গাইবো, মানে যে গানটার এসেন্সটা বুঝতে পারলে আমার মনে হয় মানে अभी मुझ में कहीं বাকি তো, মানে এইটা গাইতে গেলে আমার अभी मुझ में করার দরকার নেই তো, ওইটাই ঠিক আছে। মানে কথাটাকে গুরুত্ব দিয়ে বলা এবং গানের সুরের চলনটাকে ওই বা ওই জনারটাকে প্রাধান্য দিলেই আমার মনে হয় গায়কিটা চলে, এবং যত সহজে কথাটা বলা যায়, একেবারে সুরটা তো হাত ধরে এসে, হ্যাঁ, কথাটা মেইনলি বলা। আমাদের গান বাজনা, আমাদের দেশের গান বাজনা মূলত ভাবসঙ্গীত, কথার উপরে দাঁড়িয়ে আছে ভিতটা। সে তুমি যদি ফোক বলো সেটাও তাই, বা শাস্ত্রীয় সঙ্গীতে কথা একটু গুরুত্ব কম পায়, তবে ইদানিং বেশ কিছু শিল্পীর মধ্যে আমরা কিন্তু দেখছি। তো তুমি তোমার বাবা তো বন্দিশ তৈরিও করেন, তুমি একটা তুমি শুনিয়েছো, সেরকম বাবার তৈরি করা কোনো একটি গান, আমি বলছি না শুধু রাগরাগিনীর কথা, যে কোনো অন্য ধারার গানও তুমি শোনাতে পারো। আচ্ছা আচ্ছা, আমি শোনাবো। रूठ के तुम तो चल दिए, अब मैं दुआ को क्या करूं, रूठ के तुम तो चल दिए, अब मैं दुआ को क्या करूं, जिसने हमें जुदा किया, ऐसे खुदा को क्या करूं, रूठ के तुम तो चल दिए, अब मैं दुआ को क्या करूं। কথায় গানে আজ জমে উঠেছে আজকের সন্ধেটা, আর অনেক গান শোনা বাকি, কিন্তু সময় খুব বেশি নেই। তাই চটপট করে অরুণাশিসকে বলি, অরুণাশিস, এই যে আধুনিক প্রজন্মের শিল্পী বলে তোমরা এখন ধীরে 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 সবার কাছে চলে আসছো, সবার কাছে পৌঁছচ্ছ ঘরে ঘরে, তো আমার খুব গৌতম দার কথা তুমি একটু আগে বলছিলে, শ্রী গৌতম ঘোষালের কাছে তুমি শিখছো, তো আমার খুব ইচ্ছে করছে তোমার কাছে গৌতম দার কোনো একটা কম্পোজিশন শুনি। গৌতম দা মানে আসলে বর্ষা বিশারদ আমি বলতে পারি, মানে এত অসংখ্য সুন্দর সুন্দর গান, তো তার মধ্যে থেকে কোনো একটা গান শোনাবে? আচ্ছা ঠিক আছে, তোমারও খুব পছন্দের, আমারও একটা পছন্দের একটা গান শোনাই। তুমিও কি আমাকে ভেবেছো মান মনে, এমন শ্রাবণ দিনে, এ ভীষণ প্লাবনে, হয়তো কোথাও আছো তুমি, তোমারও জানালা কি ভিজেছে এমন, তুমিও কি আমাকে ভেবেছো মান মনে, এমন শ্রাবণ দিনে, এ ভীষণ প্লাবনে, হয়তো
কোথাও আছো তুমি, তোমারও জানালা কি ভিজেছে এমন, অনেক দিনের পরে চিলে কোঠায় ঘরে রিমঝিম অঝোর শ্রাবণ, অনেক দিনের পরে চিলে কোঠায় ঘরে রিমঝিম অঝোর শ্রাবণ, আমিও আছি তেমন, সেদিনও ছিলাম যেমন মেঘের কানে, তোমারও জানালা কি ভিজেছে এমন, তুমিও কি আমাকে ভেবেছো আনমনে, এমন শ্রাবণ দিনে এ ভীষণ প্লাবনে, হয়তো কোথাও আছো তুমি, তোমারও জানালা কি ভিজেছে এমন। আহা হা, কি পছন্দের গান আমাদের সবার। গৌতম দা যেমন নিজে একের পর এক কম্পোজিশন করে যাচ্ছেন, তোমাদের ইন্সপায়ার করেন, উৎসাহ দেন যে তোমরা নতুন প্রজন্মের যারা, তারা রচনা করো বা নতুন গান লেখো? এইটা আমার খুব সৌভাগ্য হয়েছে যে আমি প্রথমে তো বাবার কাছে তো আমার শুরু, এখনো বাবার কাছে শিখি। বাবাও কম্পোজিশন বেশ অনেকগুলোই করেছেন বা এখনো করে চলেছেন। গৌতম দার কাছে গেছি, গৌতম দাও ভীষণ ভালো কম্পোজার, গায়ক তো ছেড়েই দিলাম, কম্পোজারও ভীষণ বড় মাপের। তো এই যেখানে যেখানে গেছি তো কম্পোজিশনটা খুব চোখের সামনে দেখতে পেয়েছি হচ্ছে। এই যে কথাগুলো, তুমি সব গানগুলো গাইছো, সেখানে কথার যে গুরুত্ব বারবার করে আমি বলছি, সেই কথাগুলো কিভাবে উচ্চারণ করলে বা ডেলিভারি করলে কথার মানেটা ঠিক ঠিক বেরিয়ে আসে, এইখানে গৌতমদার ভূমিকা একটা বিশাল জায়গা গৌতমদার। সেই জন্যই আমি বলছিলাম, মানে সেই প্রসঙ্গে আমি একটুখানি কিরকম করে শেখান, কিরকম করে শেখান মনে পড়েছে, এইগুলো নিয়ে বকুনি খেয়েছি। হয়তো কিছু ওই দুটো কথাকে মার্চ করে দিলাম বা অযথা কাটলাম, সেগুলোকে বলছে এটা কাটার কোনো প্রয়োজন নেই বা এখানে কেটে বল। আরেকটা জিনিস বলো, এই যে আধুনিক গান যখন তুমি করছো, তোমার শাস্ত্রীয় সঙ্গীতের তালিমটা, সেই হারকাতগুলো কখনো যদি এসে পড়ে তাহলে কি বকুনি খাও, বা সেগুলো কি সচেতনভাবে এড়িয়ে যাও? এড়ানোর চেষ্টা করি, কারণ ওটার একটা আলাদা স্টাইল, বা ওইটা আসে না তোমাকে, এই জন্যই বললাম আর কি। ওই ক্যারেক্টারটা আমি চেষ্টা করি খুব ধরার। আচ্ছা, সেই সচেতনভাবে প্রত্যেকটা ধারাকে আলাদা করতে চাইলে করা যায়। একটা ক্যারেক্টার আছে, একটা ওই জায়গাটাকে চেষ্টা করি। রবীন্দ্রসঙ্গীতের মধ্যে যদি বেশ অনেকেই, অনেক সময় আজকাল যে ধরনের গান বাজনা হচ্ছে, অনেকেরই একটা প্রবণতা দেখি আমরা সেইগুলো করার, কিন্তু তাতে করে গানটা বোধহয় আমাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছে। ওই যে ক্যারেক্টারটা যে হয়ে যাচ্ছে, সবার তো আলাদা আলাদা চরিত্র আছে, চরিত্রটা। এই যে নিজের কম্পোজিশনের কথা যখন তুমি বললে, তো তখন তোমার নিজের কম্পোজিশন কিছু এটা শোনাবে না? আমার অত্যন্ত সৌভাগ্য হয়েছিল, শ্রীমতী হৈমন্তী শুক্লা এই গানটা আমার কাছ থেকে নিয়েছেন। আচ্ছা, দিদিকে দেওয়া হয়েছে গানটা। তো আমার কম্পোজিশন অবশ্যই লেখা সুর, তবে গানটা এখন দিদিরই। মনে মনে দেখা হয়েছিল, আজ কেন দূরে থাকা ঢেউ গোনা একা একা, আজ কেন দূরে থাকা ঢেউ গোনা একা একা, একদিন যে হৃদয় রামধনু পেয়েছিল, মনে মনে দেখা হয়েছিল। কি অসাধারণ! তুমি নিজে লিখেছো এবং নিজেই সুর করো তুমি। তো এই যে সত্তাগুলো, এগুলো আরো অনেক বেশি করে সবার সামনে আসা দরকার। তো সেই প্ল্যাটফর্মগুলো আমরা একটু দেওয়ার চেষ্টা করি, যাতে করে তোমাদের কম্পোজিশনগুলো আরো অনেক মানুষের কাছে পৌঁছয়। হ্যাঁ, সেইটা আমাদেরও একটা খুব গর্বের জায়গা, জানো তো। কারণ তোমাদের মতো শিল্পীদের আমরা এত কাছ থেকে দেখি, গান গড়ে ওঠার গল্পগুলো শুনতে পাই, আর গানগুলো তো অবশ্যই শুনতে পাই, কিন্তু একেবারে শেষ বেলায় চলে এসেছি আমরা।
অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে তুমি অনেকক্ষণ আগে বলেছিলে যে তোমার বাবার কোনো একটা রচনা তুমি শোনাবে একেবারে আচ্ছা, শেষে। বেশ, হ্যাঁ, ঠিক। তো সেই গানটা দিয়ে আমরা আজকের মতো বিদায় নেব, সেই গানটা শুনতে আচ্ছা, শুনতে। আচ্ছা, আচ্ছা, বেশ। খুব ভালো লাগলো তুমি এলে আমাদের মধ্যে, নবারুণ এলো আমাদের মধ্যে, খুব ভালো লাগলো। গানে গানে গল্পে সময়টা ভারী সুন্দর কাটলো। থ্যাংক ইউ, আমারও ভীষণ ভালো কাটলো। এভাবেই আরও অনেক সন্ধে নিয়ে আমরা আপনাদের কাছে আসব। আজ অরুণাশিসের গান কানে নিয়ে আজকের মতো বিদায় নেব আমরা সবাই। ভালো থাকবেন, গানে গানে থাকবেন। শ্যামেলো না সখী নিশি হলো ভোর, শ্যামেলো না সখী নিশি হলো ভোর, বাসর রচিনু আমি, বাসর রচিনু আমি, বিফল যে মোর, শ্যামেলো না সখী নিশি হলো ভোর, শ্যামেলো না নিশি হলো ভোর, নিশি হলো ভোর। কুঞ্জ বিতানে পাখি নীরব হলো যে ডাকি, মুছিলে মোছে না কেন, মুছিলে মোছে না কেন, মুছিলে মোছে না কেন মম আখিল, শ্যামেলো না সখী নিশি হলো ভোর, শ্যামেলো না, শ্যামেলো না নিশি হলো ভোর, শ্যামেলো না, এলো না, এলো না, এলো না নিশি হলো ভোর, শ্যামেলো না, এলো না নিশি হলো ভোর, শ্যামেলো না, শ্যামেলো না, এলো না, এলো না, এলো না নিশি হলো ভোর, শ্যামেলো না সখী নিশি হলো ভোর, নিশি হলো ভোর, নিশি হলো ভোর।